বিএনপির প্রার্থী তালিকাকে দূরদর্শী বলছেন বিশ্লেষক। প্রচারণায় নতুন ভোটারদের আবেগকে প্রাধান্য দেওয়ার পরামর্শ। ভোট বানচালে ষড়যন্ত্র ঠেকানোর হুঁশিয়ারি নেতাদের। জোট নয়, সমঝোতার ভিত্তিতেই ভোট করবে জামাত। সনদের আইনি ভিত্তির জন্য আগে গণভোট দাবি। সংস্কারে একমত হওয়া দলের সঙ্গে জোটের চিন্তা এনসিপির। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে বিএনপির আপিল শুনানি শেষ। রাষ্ট্রপক্ষের শুনানি শুরু। বাতিল করা হয়েছিল বিশেষ দলকে সুবিধা দিতেই, বললেন অ্যাটর্নি জেনারেল। যানবাহনের বেপরোয়া গতির কাছে হেরে যাচ্ছে জীবন। কক্সবাজারের চকরিয়ায় বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ। প্রাণ গেল একই পরিবারের 5 জনের। এবং একীকরণ প্রক্রিয়ায় থাকা 5 ব্যাংকের পর্ষদ বিলুপ্ত ঘোষণা বাংলাদেশ ব্যাংকের। আজই দায়িত্ব নেবেন নতুন প্রশাসক। বিকেলে গভর্নরের সংবাদ সম্মেলন। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকাকে দূরদর্শী বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রার্থিতা ঘোষণায় উজ্জীবিত নেতাকর্মীরা। ত্যাগী ও অভিজ্ঞদেরও মূল্যায়ন করা হয়েছে বলে মনে করেন তারা। বঞ্চিতদের সামাল দেওয়ার পাশাপাশি প্রচারণায় নতুন ভোটারদের আবেগকে প্রাধান্য দেওয়ার পরামর্শ বিশ্লেষকের। মুরসালিন হক জুনাইদের রিপোর্ট। বিএনপির সম্ভাব্য তালিকা ঘোষণার পর থেকেই ধানের শীষের প্রচারণা তুঙ্গে। দলীয় সিদ্ধান্তের চাপা উত্তেজনা শেষে পুরোদমে মাঠে প্রার্থীসহ নেতাকর্মীরা। এবার প্রার্থী তালিকায় নবীন প্রবীণের মিশেল। দলীয় নেতাদের এমন পূর্বাভাসের প্রতিফলন দেখা গেছে মনোনয়ন বিশ্লেষণে। সম্ভাব্য 236 প্রার্থীর মধ্যে এবার 85 জনই প্রথমবার লড়বেন নির্বাচনের মাঠে, যার অন্যতম স্বয়ং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঘোষিত 10 নারী প্রার্থীর মধ্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণায় যোগ হয়েছে বাড়তি উচ্ছ্বাস। মনোনয়নে ঠাঁই পেয়েছেন গুম হওয়া নেতাদের পরিবারের সদস্যরা। দলের নেতাকর্মীরা বলছেন, ত্যাগী ও অভিজ্ঞদেরও মূল্যায়ন করেছে বিএনপি। গ্রামে গঞ্জে শহরে পাড়া মহল্লায় সবাই উৎসব মুখর একটি পরিবেশ তৈরি হয়েছে। দল তো ইচ্ছা করলে 10 জনকে আর প্রার্থী দিতে পারবে না। যেভাবে এক একটা আসনে মনোনয়ন দিচ্ছে খুবই সুন্দর এবং যে সময় উপযোগী। কর্মী হিসাবে মানে দলের ধানের শীষের প্রতীক নিয়ে কাজ করতে চাই। সেম তারাও যদি আমাদের প্রতি কোনো কন্দল না করে। আগে থেকেই নির্বাচনী লড়াইয়ে থাকা বিএনপি প্রার্থী তালিকাকে দূরদর্শী বলছেন রাজনৈতিক বিশ্লেষক। অভিজ্ঞতা, তারুণ্য, আর্থিক সক্ষমতা সবকিছু মিলায় আপনার সংগঠনের প্রতি তাদের যারা ডেডিকেটেড, যেটা আমি শুনলাম যে তুলনামূলকভাবে ব্যবসায়ী কম, তো যদি সেটা হয় ভালো। বেগম খালেদা জিয়ার এই নির্বাচনে অংশগ্রহণ, তারেক রহমানের অংশগ্রহণ এবং এর সাথে যারা দলের প্রবীণ নেতা এবং এর সাথে নতুনদের যুক্ত করে যেটি হয়েছে, প্রাজ্ঞ দৃষ্টিভঙ্গিরই বহিঃপ্রকাশ ঘটেছে দলীয় নেতৃত্বে। এবারের নির্বাচন চ্যালেঞ্জিং জানিয়ে বিশ্লেষকের পরামর্শ, জয়ের জন্য বিএনপিকে মনোযোগ দিতে হবে মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও নতুন ভোটারদের দিকে। তরুণদের মধ্যেও কিন্তু একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা উপলব্ধি করে তাদেরকে আকৃষ্ট করার মতো কর্মসূচি যুক্ত করতে হবে। চূড়ান্ত ভালো তো বোঝা যাবে নির্বাচনের পরে যে নমিনেশনটা ঠিক ছিল কিনা। পার্টির বিভিন্ন লেভেলের পলিসিগুলোকে তুলনামূলক আগে থেকে লিবারেল করেছে, এটারও একটা ফলাফল তারা পাবে বলে আমার মনে হয়। অঘোষিত 63টি সহ খুব শিগগিরই দল ও জোট মিলে 300 আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণার কথা জানিয়েছে বিএনপি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম 10 আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুভেচ্ছা জানাতে তার বাসভবনে ভিড় করেছেন সমর্থকরা। সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শফিক, চট্টগ্রাম 10 আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির সাবেক বাণিজ্যমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, এবং তিনি বাড়িতে আসার পর নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। আমরা একটু তার কাছে যাব। আপনারা দেশে 237 জনের মতো মনোনয়ন দিয়েছেন। দেশের মানুষ কি ভাবছে আপনাদের মনোনয়ন ঘিরে? না, নির্বাচনের যে উৎসব মুখর পরিবেশ, আমরা সবসময় যখনই একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে হয়েছে, সব সময় একটা আমাদের নেতা কর্মী সাধারণ মানুষের মধ্যে এটা একটা উৎসবের মতো। তো আমি মনে করি বিএনপির যে 237টা মনোনয়ন দিয়েছে, জনগণ অত্যন্ত উৎফুল্ল। প্রত্যেক এলাকার মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ আপনি লক্ষ্য করবেন।
এবং ধানের শীষের যে জোয়ার, যেটা বহু বছর আগে দেখেছি যখন নির্বাচন হতো, এটা আবার আমরা দেখতে পাচ্ছি। প্রতিটি জায়গায় একেবারে জোয়ারের মতো লোকজন উৎফুল্ল উৎসব মুখর পরিবেশে এটাকে সেলিব্রেট করছে। এবং এটা একটা বড় রাজনৈতিক সিদ্ধান্ত। বিশেষ করে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক, এটা হচ্ছে পিলার একটা। এবং এই নির্বাচনের দিকে আমরা 15-20 বছর পরে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে। জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়, তাদের সংসদের জন্য, সরকারের জন্য, যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে। এই বিষয়টা অনেক দিন অনুপস্থিত। তারা আবার তাদের সেই মালিকানা ফিরে পাচ্ছে এবং এই মনোনয়নের মাধ্যমে জনগণের মধ্যে একটা বড় ধরনের আশার সঞ্চার হয়েছে। প্রশ্ন নিচ্ছে আসলে জোটের যে দলগুলো রয়েছে তাদের জন্য আপনাদের কোনো আসন ফাঁকা রেখেছেন, তাদের কোনো সুযোগ রেখেছেন কিনা? হ্যাঁ, আমাদের তো আলোচনা চলছে জোটের। আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনে ছিল আমরা তাদের সাথে আলাপ আলোচনা করছি এবং এখনো তো প্রায় 70টির কাছাকাছি সিট খালি আছে। এখনো আলাপ আলোচনা চলছে এবং নির্বাচনে এই আলাপ আলোচনা বিশেষ করে গুরুত্ব পাচ্ছে যে নির্বাচন তো জয় পরাজয়ের বিষয়, মাঝখানে কিছু নেই। সুতরাং আমাদেরকে ওইটাও সাথে সাথে নিশ্চিত করতে হচ্ছে যে বিএনপি হোক, যেই দলেরই হোক, একটা জয়ী হবে এমন একটা প্রার্থী আমাদেরকে বেছে নিতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা আমির খসরু মাহমুদ তিনি এসেছেন এবং বিমানবন্দর নেতাকর্মীর ভিড় ছিল এবং তার বাসায় কিন্তু এই মুহূর্তে নেতাকর্মী এবং সমর্থকদের ভিড় রয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম 10 নিয়ে যে প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত হয়েছিলাম চট্টগ্রাম থেকে। নির্বাচন বানচালে অনেকে ষড়যন্ত্রের চেষ্টা করছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন বলেছেন, এসব করে লাভ হবে না, যথাসময়ে নির্বাচন হবে। সরকারের কেউ কেউ নানা কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি। রাজধানী কাকরাইলে শ্রমিক দলের আলোচনা অনুষ্ঠানে কথা বলেন ডক্টর জাহিদ। আগামী ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচন হওয়ার কথা আছে এবং আমরা আশা করি যে মধ্যভাগে ইনশাআল্লাহ নির্বাচন হবে। ষড়যন্ত্রের বেড়াজাল অনেকেই বুনার চেষ্টা করছেন, কেউ কেউ বিভিন্ন ধরনের কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেটিও সঠিক নয়, কারণ যারা সরকারে আছেন আপনাদের বয়স 14 মাস হয়ে গেছে। বিভাজন সৃষ্টি করে যারা মনে করছেন যে আগামীতে লাভবান হওয়া যাবে অথবা গণতন্ত্রে যাওয়ার পথকে আরো দীর্ঘস্থায়ী করা যাবে, তারা বুকার স্বর্গে বাস করছেন। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোট হতে হবে। সকালে সিলেট ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। জানান, জোট নয়, সমঝোতার ভিত্তিতে এই নির্বাচনে অংশ নেবে তার দল। সিলেট ওসমানী বিমানবন্দরের গেটের সামনে নেতাকর্মীদের ঢল। দলীয় প্রধানকে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত করলেন জামায়াতের নেতাকর্মীরা। বুধবার সকাল 8:10 বিমানবন্দরে অবতরণের পর জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোট হতে হবে। বলেন, জোট নয়, সমঝোতার ভিত্তিতেই নির্বাচনে অংশ নেবে তার দল। আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জোট করব না, এটা আমাদের সিদ্ধান্ত। আমরা নির্বাচনে সমঝোতা করব। সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতেই নির্বাচন আদায় করা হবে বলেও এ সময় জানান ডাক্তার শফিকুর রহমান। দেরি হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে? আমরা আপনাদের সবাইকে নিয়ে ফেব্রুয়ারির ইলেকশন আদায় করে ছাড়বো। এটা দেরি হলেই বিভিন্ন ধরনের আশঙ্কা এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দেওয়ার পটেনশিয়াল থ্রেট আছে। এছাড়া আওয়ামী লীগ নির্বাচনমুখী দল না হওয়ায় ভোটের মাঠে তাদের থাকার সুযোগ নেই বলেও মন্তব্য করেন জামায়াতে আমির। আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়নি, আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপাই দিবেন? তারা যদি নির্বাচন চাইতই তাহলে 3টা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন, হাতছাড়া করলেন কেন? তারা তো নির্বাচনে বিশ্বাসী কথা প্রমাণ করতে পারেননি। হাটের অপারেশন ও তৃতীয়বারের মতো জামায়াতের আমির নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেটে যান ডাক্তার শফিকুর রহমান। সেখান থেকেই শুরু হলো দলটির সাংগঠনিক কর্মসূচি। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়, এটা হচ্ছে কনক্লুশন।
এই পুরো তদন্ত কমিটি 150 জনের সাথে কথা বলেছেন। তার মধ্যে এক্সপার্ট আছেন, তার মধ্যে আই উইটনেস আছেন, তার মধ্যে ভিকটিমস আছেন, সবার সাথে তারা কথা বলেছেন। বলে ওনারা 168টা তথ্য উদ্ঘাটন করেছেন এবং তার মধ্যে তারা 33টা রিকমেন্ডেশন করেছেন। প্রতিবেদনে অনেকগুলো ফাইন্ডিংস, অনেকগুলো রিকমেন্ডেশন এসছে। প্রধান যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। এটা এখন থেকে এটা আর মানে ট্রেনিং এটা সুপারিশ করা হয়েছে এবং এটা চিফ অ্যাডভাইজারকে জানানো হয়েছে। এবং আরেকটা হচ্ছে যে রাজুকের যারা নীতিমালা, আপনারা জানেন যে এই স্কুলের এটার আরেকটা ফাইন্ডিংস ছিল যে এই স্কুলটা রাজুকের যে বিএনবিসি, যেটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, সেটার আওতায় রাজুক তার বিল্ডিংয়ের অ্যাপ্রুভাল দেয়। এইটা বিএনবিসির আওতায় এই বিল্ডিংটার অ্যাপ্রুভাল হয়নি এবং এই বিল্ডিংটার এই জায়গাটায় যেই জায়গাটায় তার বিল্ডিংটায় মিনিমাম 3টা সিঁড়ি থাকার কথা ছিল, সেখানে সিঁড়ি ছিল মাত্র একটা মাঝ বরাবর। ফলে যদি আরও 3টা, তার যদি 3 সেট অফ স্টেয়ারকেস থাকতো তাহলে এক্সপার্ট কমিটি, তদন্ত কমিটি, তাহলে ক্যাজুয়ালিটির সংখ্যা আরও অনেক কম হতো। আর এই আরেকটা বড় রিকমেন্ডেশন হচ্ছে যে আমাদের যে এয়ার স্ট্রিপগুলো, বিশেষ করে বরিশাল এবং বগুড়ার যেটা রানওয়ে আছে, সেটাকে যাতে আরও সম্প্রসারিত করা হয়, এই মিটিংয়ে সেটা নির্দেশ দেওয়া হয় এবং এটাকে জরুরি ভিত্তিতে করার জন্য বলা হয়েছে। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কথা বলছিলেন। আমরা ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যুক্ত হয়েছিলাম। ব্রিফিংয়ের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দুষ্কৃতিকারীদের যে কোনো কর্মসূচি প্রতিহতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচন সামনে রেখে গাজীপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি। জামিনে মুক্তি পাওয়া কোনো আওয়ামী লীগ নেতাকর্মী অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। জনগণ নির্বাচনমুখী, কেউ চাইলেও প্রতিহত করতে পারবে না। এ সময় বিদেশি গুজব প্রতিহতে সাংবাদিকদের সহযোগিতা চান উপদেষ্টা। নির্বাচনটা হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। এইটা করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে। দুষ্কৃতিকারীদের যেন কোনো কার্যক্রম যেন তারা চালাতে না পারে, ওই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা নিব। সময় সংবাদে আরও থাকছে। নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। নির্বাচনে ভূমিধস জয়ের পর সমান অধিকার নিশ্চিতের ঘোষণা। উচ্ছ্বসিত বাংলাদেশি সহ অভিবাসীরা। এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। 15 নভেম্বরের মধ্যে ঘোষণা করবে প্রাথমিক প্রার্থী তালিকা। তবে সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের ব্যাপারে বিবেচনা করবে দলটি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 2024 সালের জুলাই মাসের 19 তারিখ ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় এলাকায় ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হন গাজী সালাউদ্দিন। পরবর্তীতে চিকিৎসা চালিয়ে গেলেও গলায় আটকে থাকা গুলি বের করতে না পারায় পুরোপুরি সুস্থ হতে পারেননি এই জুলাই যোদ্ধা। 1 বছরেরও বেশি সময় ধরে অসহনীয় যন্ত্রণায় ভোগার পর গেল 26 অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন গাজী সালাউদ্দিন। বুধবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন সালাউদ্দিনের স্বজনরা। ভালো হওয়ার লেগে অনেক চেষ্টা করছিল যে আমি ভালো থাকি। হঠাৎ করে শ্বাসকষ্ট উঠে কয় আমার গলাটা ব্যথায় লয়ে যাইতেছে, আমি মনে হয় বাঁচতাম না, এই মরে গেল। বিচার তো নিচে আওতায়, বিচার আওতায় যদি আসে তাহলে বিচার নিয়ে করবো। সামনে যারাই নির্বাচিত হয়ে আসুক জুলাই যোদ্ধাদের চিকিৎসা চালিয়ে যাওয়ার দাবি জানান নাহিদ ইসলাম। নির্বাচনের ডামাডোলে যাতে আমাদের এই আহত ভাইদের কথা, আমাদের এই শহীদ পরিবারদের কথা ভুলে না যাই। এ সময় তিনি আরো বলেন, এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। 300 আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্য আছে জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন 15 নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা। 300 আসনেই
আমাদের লক্ষ্য শাপলাকলির জন্য আমরা প্রার্থী দিব এবং আমরা এই মাসের 15 তারিখের মধ্যে আমরা হয়তো আমাদের প্রাথমিক একটা তালিকা আমরা প্রকাশ করব। সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি জানালে এনসিপি জোটের ব্যাপার বিবেচনা করবে বলেও জানান নাহিদ। সমঝোতা বা জোট বা এটা আমরা বলেছি, এটা অবশ্যই একটা রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে। সংস্কারের দাবিগুলো আছে, এই দাবিগুলোর সাথে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা হয়তো বিবেচনা করব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ যাদের অভ্যুত্থানে ভূমিকা আছে তাদের সম্মানে আসনগুলোতে প্রার্থী নাও দিতে পারে এনসিপি। সিদ্দিরগঞ্জ, ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। গাজী সালাম। অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। আমি ভোট করব, আমি নমিনেশন ওখানে চেয়েছি, আমি ভোট করব। আমি অ্যাটর্নি জেনারেল হিসাবে আছি এখনো, আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে যেয়ে আমি ভোট করব, যখন সময় আসবে তখন করব, আমি আশাবাদী। নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শেষ করেছে বিএনপি। দলটির আইনজীবী বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ছিল জাতিসংঘে প্রতারণা। আসন্ন নির্বাচনের আগে রায় হলেও অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে বলেও জানান তারা। আর বিশেষ একটি দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চূড়ান্ত শুনানি চলছে দেশের সর্বোচ্চ আদালতে। আপিলকারী এবং জামায়াতের পর বুধবার শুনানি শেষ করেছে বিএনপি। 8 দিনের বিএনপির শুনানিতে ঘুরে ফিরে এসেছে একই প্রশ্ন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলে তা কবে থেকে কার্যকর হবে। নির্বাচনের জন্য আয়োজন করে বুধবার শুনানি শেষে বিএনপির আইনজীবী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও বর্তমান পরিস্থিতিতে বাস্তবায়ন করা সম্ভব নয়। ত্রয়োদশ সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে বলেও মত তার। আমাদের এই আর্গুমেন্টগুলো যদি গ্রহণ করেন তাহলে বিচারপতি এবিএম খায়রুল হক সাহেবের দেওয়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়ার রায় সেটা বাতিল হয়ে যাবে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে পুনরুজ্জীবিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার যে অনুষ্ঠিত হবে নির্বাচন ফেব্রুয়ারি 2026-এ, সেটি এই রায় তারপর প্রভাব বিস্তার করবে না। আমি বলেছি সেই রায়টি কার্যকর করবে 26 বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রতিশ্রুত নির্বাচন এবং পার্লামেন্ট গঠনের পরবর্তী পার্লামেন্ট থেকে কার্যকর হবে। শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। শুধু তাই নয়, অবৈধ রায় দিয়ে সেটি আবার পরিবর্তন করে আইনের দৃষ্টিতে অপরাধ করা হয়েছে বলে মনে করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। যারা তত্ত্বাবধায়ক বাতিলের পক্ষে ছিলেন বিদেশে পালিয়ে, তারাও এখন তত্ত্বাবধায়কের দাবি জানাচ্ছে। যারা তত্ত্বাবধায়ক বাতিল চেয়েছিলেন তারা তত্ত্বাবধায়কের দাবি তুলেছেন। এটা নেক্সট ডেতে আইনি পরিকাঠামো 1950 সালে আমেরিকান সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টের মধ্যে এই সাবজেক্টের উপরে কিভাবে উত্তর দেওয়া হয়েছে এটা নেক্সট ডেটে পড়বে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকায় সেটি কবে থেকে কার্যকর হবে তা সর্বোচ্চ আদালতের উপর ছেড়ে দিয়েছে রাষ্ট্রপক্ষ। জনগণ যদি মনে করে যে এইটাতে তার ভোটাধিকার নিশ্চিত হচ্ছে না, জনগণ ইচ্ছা করলে ওর বিরুদ্ধে সংগ্রাম করতে পারবে। 2011 সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আপিল বিভাগ। রাজনৈতিক পট পরিবর্তনের পর রায় পুনর্বিবেচনা চেয়ে ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার আবেদন ও আপিল করেন। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এগুলো আসলে ওনাদেরকে অবহিত করেছেন, আমরা এই বিষয়ে একটা প্রেস রিলিজ আপনাদেরকে সন্ধ্যার মধ্যে দিয়ে দেবো। থ্যাংক ইউ। এনি কোশ্চেন? এনি কোশ্চেন? ওই যে ওইদিকে দেখ প্রিন্স। আসসালামু আলাইকুম। সত্যি ভাই, আমার নাম মনিরুজ্জামান উজ্জ্বল, জার্মানি থেকে বলছিলাম। আপনারা আজকে যে সুপারিশ দেওয়া হলো তার মধ্যে ঢাকার বাইরে প্রশিক্ষণ বিমানগুলো পরিচালনার কথা বলা হয়েছে। আমার প্রশ্ন, এটা কতটুকু বাস্তবসম্মত সিদ্ধান্ত হলো? কারণ ঢাকার বাইরে প্রশিক্ষণ পরিচালনার জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোল, রানওয়ে নিরাপত্তা, মেনটেন্যান্স সুবিধাগুলো প্রয়োজন হয়। আর আরেকটা জিনিস আমি ঠিক জানি না কতগুলো প্রশিক্ষণ বিমান এখন পরিচালিত হচ্ছে, বা এগুলো প্রতিষ্ঠান বাইরে প্রশিক্ষণ পরিচালনা করতে এগুলো স্থানান্তরের বিষয় আছে, এগুলো খরচকে বহন করবে
বা কি পরিমাণ অর্থ? আমি প্রথমটার উত্তরটা দেই, পরেরটা ন্যাশনাল সিকিউরিটির ইস্যু, সেই বিষয়ে আমি বলতে পারবো না। প্রথমটার উত্তর হচ্ছে যে ওনারা বলেছেন ইনিশিয়াল সোলো যে ফ্লাইটগুলো হয়, ট্রেনিং ফ্লাইট, সেগুলো ঢাকার বাইরে, ওইটা করার মতো আমাদের সক্ষমতা আছে। না, এটা নেই, এটা সব তো এগুলো বলা যায় না, যেগুলো আপনাদেরকে পাবলিকলি আমরা যেগুলো বলতে পারি সেগুলো আপনাদেরকে বলছি। যেগুলো ট্রেনিংয়ে আপনি। সরাসরি যুক্ত হয়েছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে। সময় সংবাদে আরও থাকছে। চুক্তির মাঝপথে দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ ক্রিকেটের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। বিসিবিতে পদত্যাগপত্র জমা ফাহিমের সঙ্গে দ্বন্দ্বের জেরে সিদ্ধান্ত বলে গুঞ্জন। একীকরণ প্রক্রিয়ায় থাকা 5 ব্যাংকের পর্ষদ বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। আজই ব্যাংকগুলোর দায়িত্ব নেবেন নতুন প্রশাসক। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকে আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সেলিয়া, প্রায় 16 মাস পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মার্জারের আওতায় থাকা যে 5টি শরিয়াভিত্তিক ব্যাংক রয়েছে, সেই ব্যাংকগুলোর দায়িত্ব নিচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে নিযুক্ত যে 5 প্রশাসক তারা। এবং তার আগে দুপুরেই কিন্তু যে পরিচালনা পর্ষদগুলো ছিল এই ব্যাংকগুলোর, এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি গ্লোবাল এবং ইউনিয়ন ব্যাংক, এই ব্যাংকগুলোর পর্ষদগুলোকে বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এবং এই ব্যাংকগুলোর চেয়ারম্যান এবং এমডিদেরকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে জরুরি বৈঠকের জন্য বাংলাদেশ ব্যাংকে। এবং সেখানে গভর্নর কিন্তু তাদের এই 16 মাসের যে জার্নি, যে যাত্রা, সেখানে বাংলাদেশ ব্যাংকের সহায়তা করার জন্য তারা যে সহযোগিতাগুলো করেছেন সেগুলোকে কিন্তু গভর্নর নিজেই তাদেরকে সাধুবাদ জানিয়েছেন এই সহায়তা করার জন্য। তবে এই ব্যাংকগুলোর আসলে মার্জার ছাড়া বা একীভূতকরণ ছাড়া আসলে কোনো উপায় ছিল না, সে বিষয়টিও তিনি কিন্তু এই পরিচালনা পর্ষদদেরকে জানান। এটি হয়তো শেষ আসলে পরিচালনা পর্ষদগুলোর সাথে বাংলাদেশ ব্যাংকের বৈঠক, যারা আসলে এতদিন ধরে দায়িত্ব পালন করছেন। যদি আপনাদেরকে বলে রাখি যে আজ বিকেল থেকেই কিন্তু ঘোষণা আসবে যে এই ব্যাংকগুলোতে যে প্রশাসক নিয়োগ হয়েছে তারা এর দায়িত্ব নেবেন এবং আগামীকাল থেকে পুরো দমে তারা পুরো ব্যাংকগুলোর দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলো তারা তাদের যে আওতাভুক্ত কাজগুলো রয়েছে সেগুলো প্রক্রিয়াধীন করার মাধ্যমেই কিন্তু আগামী 2 মাস পর বলা হচ্ছে যে ডিসেম্বর নাগাদ কিন্তু এটি একটি বাস্তবায়ন, অর্থাৎ বলা যেতে পারে যে দৃশ্যমান একটি পর্যায়ে দেখতে পারে এই যে সম্মিলিত ইসলামী ব্যাংক বা ইউনাইটেড ইসলামী ব্যাংক বলতে যেই নতুন ব্যাংকটি আসছে, এটি কিন্তু সবচেয়ে বড় ব্যাংক হতে চলেছে বাংলাদেশে। শুরুতেই এটি থাকবে সরকারের অধীনে, পরবর্তীতে হয়তো এটি শেয়ারের পরিবর্তনের মাধ্যমে সেটি সরকার সিদ্ধান্ত নেবেন এটি আসলে বেসরকারি খাতে ছাড়বে কিনা। তবে আমানতকারীদের কথা যদি আপনাদেরকে জানাতে হয় 75 লাখ আমানতকারী রয়েছে, যাদের 1,42,000 কোটি টাকার বিপরীতে কিন্তু এই ব্যাংকগুলোতে 1,47,000 কোটি টাকার খেলাপি ঋণ রয়েছে। এমন একটি অবস্থায় আমানতকারীরা হয়তো কিছুটা দীর্ঘশ্বাস যেটি ফেলছিলেন সেখান থেকে হয়তো ওটা কিছুটা বিরত হবেন। তবে আমানতকারীদের যে টাকার অঙ্ক সেটির উপর নির্ভর করবে তারা আসলে কতদিনে, কত বছরে, কিভাবে আসলে এই টাকাটি পাবে। এবং শেয়ারের বিষয়গুলোও কিন্তু নতুন যে অর্ডিন্যান্স আছে সেই অর্ডিন্যান্স অনুযায়ী কিন্তু সবগুলোর ব্যবস্থাপনা নেওয়া হবে। এই ছিল মূলত আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। সহকর্মী সেলিয়া সুলতানা যুক্ত হয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই দেখছেন সময় সংবাদ। ইতিহাস গড়ে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হলেন ডেমোক্রেটিক পার্টি সমর্থিত জোহরান মামদানি। নির্বাচনে ভূমিধস জয়ের পর ধনী গরিবের ব্যবধান কমিয়ে সমান অধিকার নিশ্চিতের ঘোষণা দিয়েছেন তিনি। মামদানি জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশি সহ অভিবাসীরা। বিচারক ও কাউন্সিলর পদে জয় পেয়েছেন 2 বাংলাদেশি। নিউ ইয়র্ক সিটির এবারের নির্বাচন ছিল অভূতপূর্ব, টান টান উত্তেজনায় ভরপুর। যুক্তরাষ্ট্রের সব পক্ষ ভোটের মাঠে সক্রিয় ছিলেন। ধর্মীয় ইস্যুতেও কম জোলে খোলা হয়নি নির্বাচনী মাঠ। নানা কারণেই মামদানির বিজয়কে তাই ঐতিহাসিক বলছেন সবাই। দেখছেন সময় সংবাদ। ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের পদত্যাগপত্র জমা দিলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আয়ারল্যান্ড সিরিজ দিয়ে নিজের দায়িত্বের ইতি টানবেন ঘরোয়া ক্রিকেটের সফলতম এই কোচ। বুধবার সশরীরে বিসিবিতে এসে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন সালাউদ্দিন। চুক্তি অনুযায়ী নিজের নোটিশ পিরিয়ডে দলের সঙ্গে থাকবেন তিনি। আয়ারল্যান্ড সিরিজেও তাই কাজ করবেন। গুঞ্জন আছে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে দ্বন্দ্ব, সাম্প্রতিক সমালোচনা আর ব্যাটিং কোচ হিসেবে আশরাফুলের নিয়োগের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন সালাউদ্দিন।
জাতীয় দলের দায়িত্ব ছাড়লে আবারও ঘরোয়া ক্রিকেটে ফিরবেন এই কোচ। সম্ভাবনা আছে আসন্ন বিপিএলেও দেখা যাবে তাকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। বিএনপির প্রার্থী তালিকাকে দূরদর্শী বলছেন বিশ্লেষক। প্রচারণায় নতুন ভোটারদের আবেগকে প্রাধান্য দেওয়ার পরামর্শ। ভোট বানচালে ষড়যন্ত্র ঠেকানোর হুঁশিয়ারি নেতাদের। জোট নয় সমঝোতার ভিত্তিতেই ভোট করবে জামাত। সনদের আইনি ভিত্তির জন্য আগে গণভোট দাবি। সংস্কারে একমত হওয়া দলের সঙ্গে জোটের চিন্তা এনসিপির। এবং তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে বিএনপির আপিল শুনানি শেষ। রাষ্ট্রপক্ষের শুনানি শুরু। বাতিল করা হয়েছিল বিশেষ দলকে সুবিধা দিতেই, বললেন অ্যাটর্নি জেনারেল। এই ছিল বিকেল ৩টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। ধন্যবাদ তামিম। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।